প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি। একজন হলেন ডক্টর AKM সাইফুল্লাহ, উনি রাজনীতি বিশ্লেষক এবং গবেষক। আরেকজন রয়েছেন জনাব মাসুমুর রহমান খলিলি, নির্বাহী সম্পাদক দৈনিক নয়া দিগন্ত। আপনাদের দুজনকেই স্বাগত। আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন উপলক্ষে একটা আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ একটা রিপোর্ট প্রকাশ করেছে এবং সেখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তারা আলোকপাত করেছে এবং সেখানে যে ধরনের কথাবার্তা তারা উল্লেখ করেছে, সেখানে আমরা সেই বিষয়গুলো আমাদের দেশে আলোচিত হচ্ছিল বা সমালোচিত হচ্ছিল, যেভাবে ধরুন না কেন। আপনি নিশ্চয়ই এই রিপোর্টটি দেখেছেন জনাব মাসুমুর রহমান খলিলি। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের যে রিপোর্টটা, এই রিপোর্টটা বাংলাদেশে বেশ আলোচিত। এই রিপোর্টের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখন যে বিষয়টা নিয়ে আলোচনা চলছে বাংলাদেশে, এটাকে এখানে তুলে আনা হয়েছে এবং বেশ গভীরভাবে তুলে আনা হয়েছে। এখানে 3টা বিষয়ের উপর তারা গুরুত্ব দিয়েছে। প্রথম কথা হচ্ছে কি, শেখ হাসিনার যে কর্তৃত্ববাদী ফেসিবাদী শাসনের অবসানের 3 মাসের কিছু বেশি সময়, মানে 100 দিনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার কি অবস্থায় আছে সেটা, এবং তাদের প্রতি জনগণের যে প্রত্যাশা এবং ভবিষ্যৎ যে চ্যালেঞ্জ আছে, এই বিষয়গুলো তুলে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, আসলে যে টাইমটাতে স্বৈরাচারী ফেসিবাদী সরকার বিদায় নেয়, সেই সময়টা একটা গুরুত্বপূর্ণ সময়। এই সময়টাতে আমরা রাষ্ট্র ব্যবস্থা বলতে গেলে অনেকটা ভঙ্গুরতার কাছাকাছি চলে গিয়েছিল। ব্যাংকে কোনো অর্থকড়ি ছিল না। প্রায় $17 বিলিয়ন এখন রিপোর্টে আসছে পাচার করা হয়েছে। এই $17 বিলিয়ন মানে 2 লক্ষ কোটি টাকার মতো। রিজার্ভের অবস্থা ছিল খারাপ। রিজার্ভের অবস্থা একসময় $46 বিলিয়ন ছিল, সেই জায়গা থেকে অলমোস্ট এক অঙ্কে নেমে আসছিল। তো ফলে বাংলাদেশের অর্থনৈতিক অঙ্গনটা বলতে গেলে একরকম ভেঙে পড়ার উপক্রম। দ্বিতীয়ত, রাষ্ট্রের যে মৌলিক কাঠামোগুলো আছে, যেমন আপনার বেসামরিক আমলাতন্ত্র, নিরাপত্তা আমলাতন্ত্র, তারপর বিচার ব্যবস্থা, এছাড়া সাংবিধানিক আরও বিভিন্ন সংস্থা যেমন নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, এসব প্রতিষ্ঠানগুলো প্রায় ভেঙে পড়ার কাছাকাছি চলে গিয়েছিল। 15 বছরে এটা ফেসিবাদের প্রভাব বিস্তার করার জন্য এই কাঠামোগুলোকে এতটাই দলীয়করণ করা হয়েছিল, যার কারণে এই প্রতিষ্ঠানগুলো স্বাভাবিক কার্যক্রম চালাতে কিন্তু অসমর্থ হয়ে গেছিল। একদিকে ক্রমবর্ধমান অর্থ পাচার, অন্যদিকে রাষ্ট্রের বেসিক ইনস্টিটিউশনগুলোকে ভেঙে পড়ার যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ছাত্র আন্দোলন শুরু হয় এবং ছাত্র আন্দোলনে প্রায় রক্তক্ষয়ী আন্দোলনে 2000-এর কাছাকাছি ছাত্র এবং সাধারণ মানুষ কিন্তু মারা গেছে এবং 20 থেকে কেউ 40,000 পর্যন্ত বলা হচ্ছে আহত এবং পঙ্গু হয়ে গেছে। এত বিশাল একটা ঘটনার ধাক্কার পরে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার 8ই আগস্ট ক্ষমতায় আসে। এরপরে যে 3 মাস সময় পার হয়ে গেছে, তাদের সামনে প্রথম কাজ কী ছিল? সেই কাজটা ছিল হচ্ছে কি, ভেঙে পড়া যে রাষ্ট্রীয় কাঠামো, প্রশাসনিক কাঠামো, এটার উপরে সরকারের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। কারণ একটা রাষ্ট্র তার পরিচালনার স্বাভাবিক কার্যক্রমে যদি ফিরে না আসতে পারে, তাহলে দৈনন্দিন জীবন রাষ্ট্রের নাগরিকদের জন্য নিশ্চিত করা কঠিন। তো এই সময়ে যেমন পুলিশ বাহিনী অকার্যকর হয়ে গেছিল, ছাত্ররা রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য সহযোগিতা করেছে, আইনশৃঙ্খলা রক্ষার জন্য, নিরাপত্তা রক্ষার জন্য সেনাবাহিনী সহযোগিতা করেছে। প্রশাসনের যে কাঠামোটা ছিল, সেটা ছিল হচ্ছে কর্তৃত্ববাদী সরকারের 15 বছরের পরিকল্পিত দলীয় কাঠামো। তো এই কাঠামো স্বাভাবিকভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের যে এজেন্ডাটা আছে, রাষ্ট্রের সংস্কার এবং রাষ্ট্রকে এই কর্তৃত্ববাদিতা মুক্ত করা, এটা প্রায় অসম্ভবের মতো হয়ে গেছিল। সরকারের সামনে প্রথম যে কাজটা ছিল, সেটা হচ্ছে কি, সরকারের কর্তৃত্বটা রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত করা। সেটা কিন্তু গত 100 দিনের মধ্যে এটা সম্পন্ন হয়ে গেছে। এরপরে তাদের যে প্রধান একটা এজেন্ডা ছিল, সেটা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। রাষ্ট্রের সংস্কার করার জন্য তারা বেসিক কাজগুলো শুরু করেছে, যেমন 6টা কমিশন গঠন করা হয়েছে। এই 6টা সংস্কার কমিশনের বাইরে আরও কিন্তু একাধিক কমিশন তৈরি করা হয়েছে। এই কমিশনগুলো কাজ শুরু করেছে এবং তারা সংস্কারের জন্য অলরেডি প্রায় যে 3 মাস সময় দেওয়া হয়েছে, তাদের যে অগ্রগতি, তাতে আমার ধারণা 3 মাসের মধ্যে তারা একটা রিপোর্ট দেবে। আইসিজির রিপোর্টে বলা হয়েছে নোবেলজয়ী প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার আরও 1 বছর ক্ষমতায় থাকতে পারে, এমনকি তার চেয়ে কিছু বেশি সময় থাকতে পারে। এই ক্ষমতায় থাকার এজেন্ডাটা কি? এজেন্ডাটা হচ্ছে আসলে গত 15 বছরে বাংলাদেশের শাসন কাঠামোটাকে যেভাবে কর্তৃত্ববাদিতার দিকে নিয়ে যাওয়া হয়েছে, এই কাঠামো যদি সংস্কার না করা হয়, তাহলে হয়তো সরকার পরিবর্তন হবে, একটা ফ্রি ফেয়ার নির্বাচন হবে, কিন্তু রাষ্ট্রের মৌলিক পরিবর্তন হবে না। যেভাবে একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে ঠেলে দেওয়া হচ্ছিল বাংলাদেশকে, সেদিকেই কিন্তু শেষ পর্যন্ত যাবে।
ফলে এই সরকারের প্রধান কাজটা হয়ে গেছে রাষ্ট্র সংস্কারের জন্য উদ্যোগগুলো গ্রহণ করা। সেই উদ্যোগ যথাযথভাবে 100 দিনের মধ্যে কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। আমরা যদি বাস্তবতাকে বিশ্লেষণ করি, সরকারকে সচল রাখার জন্য যে কার্যক্রম সেটাও কিন্তু ধারণা অনুযায়ী সফল হয়েছে যেভাবে প্ল্যান ছিল। তারপরে রাষ্ট্র কাঠামোতে যে পরিবর্তন, বেসিক পরিবর্তনগুলো, এই পরিবর্তনের কার্যক্রমটাও তারা কিন্তু শুরু করেছে। যেমন প্রধান বিচারপতি পরিবর্তন হলো, আপিল বিভাগ পরিবর্তন হয়েছে এবং প্রধান প্রশাসনিক পদগুলোতেও পরিবর্তন আসছে। আরও ব্যাপক পরিবর্তনের জন্য আরও সময়ের প্রয়োজন আছে। ডক্টর সাইফুল্লাহ, এইখানে যে আইসিজির যে প্রতিবেদনটা দেওয়া হয়েছে এর মধ্যে অনেকগুলো কথা আছে, এর মধ্যে বিশেষ করে একটি রাজনৈতিক ঐক্যমত তৈরির একটা প্রসঙ্গ এসছে। বলা হচ্ছে যে শেখ হাসিনা পতনের পর এই বাংলাদেশে রাজনৈতিক সংস্কার আনার একটা অনন্য সুযোগ তৈরি হয়েছে। প্রতিবেদনে অবশ্য উল্লেখ করেছেন যে এক্ষেত্রে অনেক জুটজামালা রয়েছে। একই সঙ্গে সংস্কার কর্মসূচির দিকে নজর দিতে চাইলে ডক্টর ইউনূসকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা ঐক্যমত্য বজায় রাখতে হবে। রাজনৈতিক দলগুলোর সংস্কারের প্রতি আদৌ আগ্রহ আছে কিনা? এখানে যে বিষয়গুলো ব্যাখ্যা করা হয়েছে, ব্যাখ্যাগুলো নতুন না, কিন্তু ব্যাখ্যার মধ্যে বৈচিত্র্য আছে, অভিনবত্ব আছে। যেমন আপনি যেটি বলছিলেন, রাজনৈতিক ঐক্যমত্য দরকার। এখন রাজনৈতিক ঐক্যমত্য কেন? আমি যদি একটা মনে করি যে একটা অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য হচ্ছে একটা ইনক্লুসিভ পার্টিসিপেটরি ইলেকশন। আমি যদি নির্বাচন করতে চাই, আমার নির্বাচনের মূল অংশীদার কারা? রাজনৈতিক দল। এবং এই যে কোনো যদি আমি পুনর্গঠন বলি, রিফর্ম বলি, পরিবর্তন বলি, সবগুলো যদি এই মূল অংশীদারদের বাইরে রেখে করতে চাই, এগুলো আসলে ব্যাকফায়ার করবে। সব ক্ষেত্রে তাই ঘটে। সুতরাং আইসিজি রিপোর্টে সঠিকভাবে বলা হয়েছে যে এই অংশীদারদের এক প্ল্যাটফর্মে এনে সবাইকে সাথে নিয়ে এগুলো করতে হবে। না করলে কি হবে? না করলে যেই সরকার আমরা প্রতিষ্ঠা করেছি, এই সরকার তো আসলে সত্যিকার অর্থে সাংবিধানিক সরকার না। এই সরকারের সব কার্যক্রম আমার সংসদে রেটিফাই করতে হবে। এই রেটিফাই কারা করবেন? সংসদে তো আর এই অনির্বাচিত লোকজন থাকবে না, নির্বাচিত জনগণ প্রতিনিধি থাকবেন এবং তারা অবশ্যই বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসবেন। এখন তারা যদি একমত না থাকেন, তারা রেটিফাই করবেন, এই নিশ্চয়তা কে দিবেন? আল্লাহ না করুক যদি এমন হয় যে যেসব উদ্যোগ এই সরকার গ্রহণ করলেন কিন্তু সংসদে রেটিফাই করলো না, এবং তারা নিশ্চিতভাবেই তারা অপরাধী সাব্যস্ত হবেন এবং শাস্তি ভোগ করবেন। এখন কি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বা রাজনীতির যে ভাষা পরিবর্তন হয়ে গিয়েছে, সেখানে কি এই সুযোগটি রাজনৈতিক দলগুলোর আছে? একটা বিষয় মানতে হবে সবাইকেই, আমরা যারা একটু বয়সী, যারা 90-এর আন্দোলন দেখেছি, সেই সময়কার রাজনীতি এবং 24-এর রাজনীতি এক না। এই আইসিজে রিপোর্টে একটা বিষয় উল্লেখ করা হয়েছে যে বিগত নির্বাচনের সময় যেমন আমাদের পতিত প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছিলেন, তিনি আসলে এই তরুণ প্রজন্মের জন্য নতুন কিছু দিতে পারছিলেন না। তিনি 3টে বিষয় উল্লেখ করেছেন। এই রিপোর্টে বলা হয়েছে যে উনি বলছিলেন যে 71-এ তার বাবার অবদান, তিনি কয়েকবার হত্যার ষড়যন্ত্রের শিকার হয়েছেন এবং যাদের তিনি কথিত শত্রু মনে করেন, বিএনপি সহ অন্যান্য দলগুলো, তারা ক্ষমতায় আসলে কি বিভৎস চিত্র হতে পারে, এই 3টি ছাড়া আর তার কোনো বয়ান ছিল না। সুতরাং যে তরুণ প্রজন্ম উঠে আসছে, তারা আসলে গত 15 বছরে তো ওই সরকারকে দেখেনি। সুতরাং এই কথাগুলো হালে পানি পায়নি। তার অর্থটা হচ্ছে যে রাজনৈতিক রূপ, রং, রস সব পরিবর্তিত হয়েছে। তো এই পরিবর্তনের চিন্তাগুলো যদি আমাদের রাজনৈতিক দলগুলো ধারণ না করতে পারে, আমি জানি না আসলে কোথায় পর্যবসিত হবে ঘটনা প্রবাহ। সুতরাং আমি আশা করব এখন যারা রাজনীতি করছেন, রাজনৈতিক দল আছেন, তারা ইতিবাচকভাবে দেখবেন এবং যে নতুন প্রজন্মের যে সামগ্রিক চেতনা, এটি বিবেচনা রেখে তাদের কার্যক্রম পরিচালিত করবেন। মাসুম রহমান খলিল, ডক্টর ইউনূসকে বিএনপি কতটা সময় দিতে চায় এটা যেমন একটা স্পষ্ট না, আরেকটা হলো ডক্টর ইউনূস কত সময় নিতে চান সেটিও স্পষ্ট না। বিএনপির সিনিয়র নেতারা নানান ধরনের কথা বলছেন, বিশেষ করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সামলাতে হিমশিম খাচ্ছেন, নানান ধরনের অভিযোগ সামনে আসছে। এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে বিএনপি এই সরকারকে অস্থিতিশীল করে তুলতে পারে। অতীতে দেখা গেছে যে দাবি পূরণের জন্য সরকারের উপর চাপ তৈরি করতে বিএনপি এবং আওয়ামী লীগ একই ধরনের কৌশল অবলম্বন করে। আমার প্রশ্নটা হলো যে এই সরকারের বিদায় কি বিএনপি আসলে ভূমিকা রাখবে? রাখলে বিএনপিকে আদৌ লাভ হবে?
রাজনৈতিক ঐকমত্য বলতে আসলে বিপ্লবের পক্ষের যারা আছে, ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক শক্তি, এটার ঐকমত্যের কথাই সম্ভবত বলা হচ্ছিল। সেই ঐকমত্যের কথা কিন্তু প্রধান উপদেষ্টা নিজেও বলেছেন, রাজনৈতিক ঐকমত্য ছাড়া তারা যে বড় কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছেন না, এটা তো স্পষ্ট হচ্ছে প্রেসিডেন্টের পদত্যাগের ইস্যুটাতে। অন্তর্বর্তীকালীন সরকার আরও 1 বছর থাকতে চায় এবং এটার রেফারেন্সে সেনা প্রধানের যে 18 মাসের মধ্যে একটা নির্বাচনের কথা বলা হয়েছিল, পরবর্তী পর্যায়ে একজন উপদেষ্টাও বলেছেন, আইন উপদেষ্টা, 2025 সালের মধ্যে হয়তো নির্বাচন হতে পারে। সব জায়গায় একটা ইঙ্গিত পাওয়া যায়, সেটা হচ্ছে 1 বছর অথবা তার কিছু বেশি সময়। এখন আসলে বড় কোনো বিপদ নেই। আপনি এটা ঠিক আছে, বিএনপি চাপ দিচ্ছে যাতে করে একটা নির্বাচন রূপরেখা ঘোষণা করা হয়। এখানে সংকটটা কিন্তু রূপরেখা। এই রূপরেখার মধ্যে একটা অস্পষ্টতা নিশ্চয়ই আছে। যেমন প্রধান উপদেষ্টা যেটা বলছেন, যখনই এই সংস্কার কমিশনের রিপোর্টটা পাওয়া যাবে তখন পরিষ্কার হবে কতটুকু সংস্কার করতে কত সময় লাগবে, এরপরে নির্বাচন রূপরেখা ঘোষণা করা হবে। কিন্তু বিএনপির পক্ষ থেকে অথবা রাজনৈতিক কোনো দলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, তারা বলছে এখনই নির্বাচনের একটা সময়সূচি দেয়া, যেমন সম্ভাব্য একটা ধারণা তো করা যায় কতদিনের মধ্যে কতটুকু সংস্কার করা হবে। আর এই সংস্কারের ক্ষেত্রেও কিন্তু এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের কিন্তু বিভাজন আছে। যেমন বিএনপি মনে করে যে মোটামুটি একটা সংস্কার করে নির্বাচন দিয়ে দেয়া, কারণ বিএনপির একটা ধারণা হচ্ছে যদি নির্বাচন যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি বিএনপি ভালো ফল নিয়ে অত ক্ষমতায় চলে যাবে। অন্যদিকে জামাত ইসলামী বা অন্য কয়েকটা সরকার বলছেন যে না, বেসিক সংস্কার না করে যদি নির্বাচন দেওয়া হয় তাহলে রাষ্ট্রের যে লক্ষ্যে এই বিপ্লবটা হলো সেই বিপ্লব সফল হবে না। তো এই যে দুই জায়গাটার মধ্যে খুব বড় ফারাক আছে এমন না। যেমন আমার ধারণা, যদি এই হয়তো জানুয়ারির মধ্যে বা ডিসেম্বরের মধ্যেই কমিশনগুলো রিপোর্ট দিবে, রিপোর্ট দেওয়ার পরে আসলে নির্বাচনে একটা রূপরেখা সরকার ঘোষণা করবে, তার মানে 1-1.5 মাসের ব্যাপার। এবং তখন যদি রূপরেখা ঘোষণা না করে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বলার কোনো কিছু থাকবে না। ফলে এই যে বিরোধের যে বিষয়টা, যে ব্যবধানের বিষয়, এটা খুব উল্লেখযোগ্য বলে আমার কাছে মনে হয় না। বিএনপির বক্তব্যটাকে একভাবে আপনি বিশ্লেষণ যদি করেন এবং প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদের বক্তব্য বিশ্লেষণ করলে কাছাকাছি মনে হয়। আর চাপ প্রয়োগ করা দাবি আদায়ের জন্য, এটা রাজনৈতিক ফোরামের রাজনৈতিক পরিমণ্ডলের একটা বৈশিষ্ট্য। এটাকে খুব বড় করে বিভাজনের কারণ হিসেবে উল্লেখ করার দরকার নেই। ডক্টর সাইফুল্লাহ, এখানে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে বিএনপিকে ঠেকাতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের 2 প্রধান সমর্থক, শিক্ষার্থী ও সেনাবাহিনী। আমার মনে হয়েছে এই প্রতিবেদনে এই বক্তব্যটা সঠিক নয়। কারণ হলো, এখানে বিএনপি ঠেকানোর প্রশ্ন নেই। প্রশ্ন হলো, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কি বিএনপি নেই? অবশ্যই রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেই? অবশ্যই রয়েছে। এবং সেনাবাহিনী অবশ্যই রয়েছে। এবং সেনাপ্রধান তো আগেই ঘোষণা করেছেন, মানে যা সহযোগিতা করা দরকার উনি তাই করবেন। এই পয়েন্টে আমার একটু দ্বিমত রয়েছে। আমার মনে হয়েছে এই পয়েন্টটা সঠিক নয়, তারা যেভাবে এখানে ব্যাখ্যাটা করেছে। আমাদের এখানকার অবস্থাটা সেরকম না। আপনার কি মনে হয়? আসলে প্রতিবেদনে খুব অযাচিতভাবে এই বিষয়টি এসছে এবং প্রতিবেদনে কোনো প্রকার সাবস্ট্যান্টিভ এভিডেন্স ছাড়াই বলা হয়েছে বিএনপি আসলে যদি ক্ষমতায় আসে, ওনারা আশঙ্কা করছেন বা ধারণা করছেন ইলেকশন হলে বিএনপি ক্ষমতায় আসবে, এবং ওনারা আশঙ্কা করছেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে বিগত সরকারের মতোই অবস্থা হবে। এই কথা বলেছেন যে তখন কি হবে, তখন হয়তো আবার ছাত্ররা মাঠে নামবে অথবা আর্মি টেক ওভার করবে। এই আশঙ্কাটার আসলে ওনারা মন্তব্য করেছেন উইদাউট এনি স্ট্রং এভিডেন্স। তো একজন গবেষক হিসাবে এটাকে আমিও গ্রহণ করছি না আপনার মতোই। তো যে বিষয়গুলো হচ্ছে যে আমরা বিভিন্ন সময়েই দেখেছি বিভিন্ন মিডিয়াতে যে এক ধরনের আন্দোলন বা এক ধরনের প্রোপাগান্ডা, যে একটা বিশেষ দলের বিরুদ্ধে, যে এই দলটা ক্ষমতায় না আসতে পারে, যেটাকে বিএনপি বলছে বিএনপি ঠেকাও আন্দোলন। আইসিজের প্রতিবেদনের সুরটা অনেকটা এরকম বিএনপি হটাও এর মতোই। আমি একজন গবেষক হিসাবে এটাকে আমি তথ্যবহুল মতামত হিসেবে গ্রহণ করতে পারছি না। মাসুম রহমান খলিলি, ওই প্রতিবেদনে একজন পর্যবেক্ষক তাদেরকে জানিয়েছেন যে ইসলামপন্থী পক্ষগুলো মাঠের বাইরে ঠেলে দিয়ে তাদের আরও শক্তিশালী করে তোলার চেয়ে তাদের সঙ্গে আলোচনা নিয়ে আসা, এটা পজিটিভ। আরেকটা বিষয় এখানে এসছে, সেটি হলো আসলে এই প্রতিবেদনে কয়েক জায়গাতে উল্লেখ করা হয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এরা আসলে রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হবে কি না। আমার কাছে এটা মনে হয় না, যদিও একটা ধারণা আছে তারা হয়তো রাজনৈতিক শক্তি হতে পারে। কারণ বৈষম্য বিরোধী যে ছাত্র শক্তি, যেটা অরাজনৈতিক শক্তি হিসেবে এটার পাওয়ার যতটা থাকবে, যখনই রাজনৈতিক শক্তি হবে এটা বিভাজিত হয়ে একটা ক্ষুদ্র হয়ে যাবে এবং এটা জাতীয় পর্যায়ের নীতি নির্ধারণে খুব বেশি প্রভাব ফেলতে পারে। আমরা যতটুকু জানি শেষ পর্যায়ে এসে হতে পারে, কিন্তু আগে ভাগে হবে না।
অনেক কিছুই তো হতে পারে, আমরা নিশ্চিত করে বলতে পারি না। তবে আমার ধারণা হচ্ছে এটা খুব কার্যকর কোনো রাজনৈতিক ফোরাম বা শক্তি হবে না। কারণ বাংলাদেশের এখনকার যে বাস্তবতা সেই অনুযায়ী আমি যদি কর্তৃত্ববাদী বা ফেসিবাদী শক্তিকে বাইরে রাখি, তাহলে তার ভেতরের যে রাজনৈতিক শক্তি এটা মোটা দাগে দুইভাবে ভাগ করা। একটা হচ্ছে জাতীয়তাবাদী ধারার, আর একটা হচ্ছে কিছুটা ইসলামিক মূল্যবোধ বা প্রো ইসলামিক ধারার, যেটা আপনি উল্লেখ করলেন। এই দুই ধারার বাইরে তৃতীয় কোনো শক্তিশালী ধারা তৈরি হবে বলে আমার কাছে মনে হয় না। তবে যেহেতু এই শক্তির পক্ষে সকল রাজনৈতিক দল রোল প্লে করেছে জুলাই এবং আগস্টের আন্দোলনের সময়, স্বাভাবিকভাবেই এটার প্রতি অনেক প্রত্যাশা আছে। আমার ধারণা এটা অরাজনৈতিক প্রত্যাশার এটাই খুব বেশি। ডক্টর সাইফুল্লাহ, এই প্রতিবেদনে একটি বিষয় উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনার পতনে ইসলামপন্থী গ্রুপগুলো বা রাজনৈতিক দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে জামাত ইসলামী হেফাজত এ বিষয়ে মাঠে সক্রিয় ছিল, আমরাও দেখেছি। এবং সেখানে বলা হচ্ছে জামাত ইসলাম তাদের একটা ভাবমূর্তি পুনরুদ্ধার করেছে এবং দলটি নিবন্ধনও ফিরে পাবে ইত্যাদি ইত্যাদি। যে বিষয়টা উল্লেখ করা হয়েছে এটা ভালো, যে ইসলামপন্থীদেরকে দূরে ঠেলে দিয়ে আসলে কোনো কিছু করা এখানে সম্ভব না, উচিত নয়। কিন্তু সঙ্গে সঙ্গে এটা বলা হয়েছে ইসলামপন্থীদের প্রভাব বাড়তে দেখে বামপন্থী বিশ্বাসীরা অনেকে বিচলিত বোধ করেন। আরও কিছু উল্লেখ করা আছে, আবার কয়েকটা লাইন রয়েছে যে অতীতে আমরা বারবার আওয়ামী লীগ যে সুরে কথা বলেছে সে সুরে। আপনি এই বিষয়ে কিছু বলবেন? আমরা যখন লিবারেল ডেমোক্রেসি নিয়ে কথা বলি তখন আমরা ইনক্লুসিভ ইলেকশন চাই, ইনক্লুসিভ দেশ চাই, ইনক্লুসিভ সোসাইটি চাই। আবার যখন রাজনীতি করব তখন বলবো যে ওরা ভালো না, ওরা খারাপ, ওরা মৌলবাদী, ওরা কমিউনিস্ট, ওরা মাওবাদী। এরকম করে যদি আমরা একটা গ্রুপকে আইসোলেটেড করে ফেলি, আবার ইনক্লুসিভ সোসাইটি চাই, এটা আসলে খুব বুদ্ধিমানের কাজ হবে না। যে কোনো সমাজেই আমরা যদি কোনো দলকে একপেশে করার চেষ্টা করি, তারা আসলে যেভাবে স্রোত আটকানোর চেষ্টা করা হয়, বিপুল বেগে স্রোত ফিরে আসে, এটাই হবে। আসলে কোন রাজনৈতিক দল রাজনীতি করবে এটা জনগণ সিদ্ধান্ত নেবে, এটা জনগণের কাজ। আমি বেশি বুঝি মনে করে এটা যদি জনগণের কাছে চাপিয়ে দিতে চাই, এটা আমি বোকার কাজ করব, জনগণ আমাকে পাগল ভাবতে পারে। সুতরাং আমার প্রত্যাশা হচ্ছে যে রাজনৈতিক দল গঠিত হয় সময়ের প্রয়োজনে। আপনি যেটি আগেও বলছিলেন যে নাগরিক ঐক্য বা নাগরিক কমিটি দল হবে কিনা, এটা সময় নির্ধারণ করবে। আমরা এটা সময়ের উপর ছেড়ে দেই, আমরা আগাম মন্তব্য না করি। আর যেই দলগুলোর কথা আপনি বলছেন যে কাউকে শক্তিশালী হতে গেলে আমরা ছেড়ে ফেলার চেষ্টা করি, কেটে ফেলার চেষ্টা করি, এগুলো আসলে বৃথা প্রচেষ্টা হবে। আমাদের সবারই উচিত যে জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে জনগণের হাতে এই সিদ্ধান্তটি ছেড়ে দেয়া। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। মাসুম রহমান খলিল। এই প্রতিবেদনে একটা জিনিস উল্লেখ করা হয়েছে, যেটা আমরা বারবার এই টক শোতে বলছিলাম, সেটি হলো সরকারকে আরেকটি অ্যাক্টিভ ভূমিকা রাখার ব্যাপারে তারা পরামর্শ দিয়েছে। এর জন্য তারা বলেছে যে উপদেষ্টার সংখ্যা আরও বাড়ানো দরকার, কারণ বর্তমানে কিছু উপদেষ্টা একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। আরও উনি বলছেন যে কমিশনগুলোতেও আরও কিছু নতুন সদস্য বা সব পক্ষের প্রতিনিধি যুক্ত করলে ভালো হয়। সংস্কার কমিশনের কথাগুলি বলছেন। এই যে বিপ্লবটা হলো জুলাই আগস্টের, এটা কিন্তু ইনক্লুসিভ একটা বিপ্লব ছিল। এখানে ডান বাম, ইসলামিস্ট, আস্তিক নাস্তিক সকলের কিন্তু একটা অংশগ্রহণ ছিল, যারা ফেসিবাদের বিপক্ষে দাঁড়াতে চেয়েছিল বাংলাদেশ রাষ্ট্রটাকে এগিয়ে নেওয়ার জন্য। এখন পরবর্তী পর্যায়ে যে উপদেষ্টা পরিষদ হয়, সেটাও কিন্তু এটাকে সামনে রেখেই করা হয়। প্রাথমিকভাবে উপদেষ্টা পরিষদের আওতাটা এটা একটু সংক্ষিপ্ত ছিল, হয়তো 17 জন, এরপর হয়তো আরও বাড়ানো হয়েছে, এটা আরও হয়তো বাড়ানো হবে। এই বাড়ানোর পক্ষে দুটো যুক্তি আছে। একটা যুক্তি হচ্ছে কি, যারা এখন উপদেষ্টা পরিষদের সদস্য তাদের কিন্তু প্রচুর এক্সপেরিয়েন্স আছে, কিন্তু এদের বয়সের একটা বিষয় আছে। স্বাভাবিকভাবে একজনকে যদি 3-4টা মন্ত্রণালয় সামলাতে দেওয়া হয়, এটা খুব কঠিন হয়ে যায় তাদের জন্য। তো এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু এই
উপদেষ্টা পরিষদ সম্প্রসারণের জন্য। দ্বিতীয় যে যুক্তিটা সেটা হচ্ছে ইনক্লুসিভ হওয়া। আপনি রাইটলি বলেছিলেন এই যে আগস্টের যে বিপ্লবটা, এই বিপ্লবে ইসলামিক যে গ্রুপগুলো তাদের কিন্তু বিরাট অবদান আছে। প্রায় 15 জন হাফেজ এবং কওমি মাদ্রাসা এবং মাদ্রাসার ছাত্রসহ 100 শতাধিক ব্যক্তি কিন্তু মারা গেছে, নিহত হয়েছে, শহীদ হয়েছে গত আন্দোলনে। তার মানে বোঝা যায় যে এই আন্দোলনের মধ্যে মানে ডান বাম সকলের অংশগ্রহণ ছিল, এর মধ্যে একটা উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল ইসলামিস্টদের। তো এখন স্বাভাবিকভাবেই উপদেষ্টা পরিষদ বলি, কমিশন বলি, সকল পক্ষের যদি অন্তর্ভুক্তি প্রয়োজন হয়, ইনক্লুসিভ যদি হতে হয়, তাহলে তাদেরকেও মনে হয় এখানে নিয়ে আসা দরকার। কারণ একটা সকল শক্তির ইনক্লুসিভনেস এবং ঐকমত্য যদি তৈরি করা যায় তাহলে একটা নির্দিষ্ট টার্গেটে এগোনো যাবে। হ্যাঁ, এইরকম একটা প্রশ্ন আসছিল, সেটা হচ্ছে ঐকমত্যটা এনশিওর করার জন্য জাতীয় সরকার গঠন করা যায় কিনা, পলিটিক্যাল ফোর্সগুলোকে এর মধ্যে নিয়ে আসা যায় কিনা। সেটা যদি হতো, হ্যাঁ নিঃসন্দেহে এটা অনেক বেশি শক্তিশালী হতো। তখন পলিটিক্যাল ফোর্সগুলো কিন্তু রাজি হয়নি। হ্যাঁ, তখন রাজি না হওয়ার কারণে এটা সম্ভব হয়নি। অর্থাৎ এখন যে সরকার আছে, সরকারকে তার মতো কাজ করতে দেওয়া দরকার। আমি যতদূর জানি, আমি প্রায় 5-7 জন উপদেষ্টাকে ব্যক্তিগতভাবে ওনাদের কার্যক্রমটা অবজার্ভ করার সুযোগ হয়েছে। ওনারা সকাল 8:30টার সময় যান এবং রাত 8টা-9টা পর্যন্ত অফিসে কাজ করেন এবং বিভিন্ন ধরনের কিছুকে তাদের মানে অ্যাটেন্ড করতে হয়। তো ফলে তারা কিন্তু অত্যন্ত তৎপর এবং তাদের যদি আউটপুটটা দেখেন গত 100 দিনের, তাহলে এটাকে কোনোভাবেই কিন্তু আপনি মানে ব্যর্থতা বা উপেক্ষা করার মতো কিছু না। এরপরও আমি বলবো যে ইনক্লুসিভনেসকে এনশিওর করার জন্য এবং সরকারের কার্যক্রমগুলো যথাযথভাবে করার জন্য আরও এক্সপিরিয়েন্স লোককে, আরও বিভিন্ন বয়সের লোককে, বিভিন্ন স্টেক হোল্ডারকে এই উপদেষ্টা পরিষদ, তারপর সংস্কার কমিশন এবং সরকারের আরও কার্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করা দরকার। ডক্টর সাইফুল্লাহ, জি। আমরা উপদেষ্টা পরিষদকে আরও বাড়ানোর কথা বলছি, সবার অংশগ্রহণের কথা বলছি, কিন্তু একটা সংকট তৈরি হয়েছে কম বেশি। সেটি হলো যে এই যারা উপদেষ্টাদের অনেকে আগস্ট বিপ্লবের বা জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে আসলে সম্পৃক্ত অতীতেও ছিল না, এখন আছে কিনা আমরা জানি না। এই বিতর্কগুলি কেন হচ্ছে, কেন সুযোগ দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার? এখানে আমি একটা অ্যানালজি দিতে চাই। আমরা যারা ফুটবল খেলা ফলো করি, এখন ফুটবলের সিজনের আগে প্লেয়ার কেনা বেচা হয়। 3 জন ম্যানেজার একটা প্লেয়ারকে টার্গেট করছেন, 3 জন তো পাবেন না তাকে, যে কোনো একটা টিম পাবে। অন্য ম্যানেজার কি করেন, তাড়াহুড়ো করে একজনকে প্লেয়ারকে কিনেন, যেটাকে ফুটবলের ভাষায় ফুটবল সাংবাদিকরা বলেন প্যানিক বাই। তো এই উপদেষ্টা পরিষদ সম্প্রসারণ করতে যে আমরা যেন প্যানিক বাই না করি, আমরা ইনক্লুসিভ হতে যে যেন প্যানিক বাই না করি, এই বিষয়ে সাবধান থাকতে হবে। আমি যদি প্যানিক বাই করি তাহলে বিতর্ক হবে মূল উদ্দেশ্য থেকে। আমরা যে বলি যে মিশন ডিরেইলড, এই মিশন ডিরেইলড হতে পারে। সুতরাং কাজগুলো ইনক্লুসিভ করতে চাইলেই, ইনক্লুসিভ মানে ABCD সবাইকে এক করা তা না। ইনক্লুসিভ মানে হচ্ছে সবার মতামতে একজনকে নিলেও তো ইনক্লুসিভ হবে, এভাবেই হতে পারে একটা। যেমন যখন আমি নতুন একজনকে নিলাম, যারা যারা এটার অংশীদার আছেন বা স্টেক হোল্ডার আছেন তাদের সঙ্গে কথা বলে নিতে পারি, তাহলে তারা আর বিতর্ক করবেন না। অথবা এমন কাউকে না নিই যিনি সবার অপছন্দ। একটা কথা বলেন, আমি সবার অপছন্দ মানে আমি সবচেয়ে ভালো, এরকম দাবি করাও অমূলক। তো সুতরাং আমি একটা জিনিস বলবো, সেই ক্রিয়া সাংবাদিকদের ভাষায়, উপদেষ্টা পরিষদ যেন প্যানিক বাই না হয়। মাসুম রহমান খলিলি BBC বাংলা একটি প্রতিবেদন প্রকাশ করেছে তাদের অনলাইন ভার্সনে, এবং সেটি লিখেছেন শুভজ্যোতি ঘোষ, উনি দিল্লির প্রতিনিধি। প্রতিবেদনটি শিরোনাম করা হয়েছে হিন্দু হাসিনা হতাশা, যেসব কারণে দিল্লি ও ঢাকার সম্পর্ক কিছুতেই সহজ হচ্ছে না। সেই প্রতিবেদনের এক জায়গায় উল্লেখ করা হয়েছে যে কিছু ঘটনাগত 3 মাসে ঘটেছে, যা থেকে মনে করা যথেষ্ট কারণ আছে যে দিল্লি এখনও বাংলাদেশের নতুন সরকারকে ঠিকমতো ভরসাই করতে পারছে না। যেমন মাস 4 ধরে ভিসা বন্ধ রয়েছে, এই প্রসঙ্গ উল্লেখ করেছে। আপনি এ বিষয়ে কিছু বলবেন? ভারত অন্তর্বর্তীকালীন সরকারের উপর ভরসা রাখতে পারছে না বলে যে বক্তব্যটা আসছে এই বিবিসির প্রতিবেদনে, এটা কিন্তু সঠিক এই কারণেই তারা কিন্তু ভিসা বন্ধ রাখছে, অথবা সরকারের সাথে স্মুথ রিলেশন কিন্তু হচ্ছে না। প্রধান উপদেষ্টার সাথে মোদির একটা মিটিং হওয়ার কথা আমরা শুনছিলাম, সেটাও কিন্তু হয়নি। এটা কেন হয়নি, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। যদিও এই প্রতিবেদনে বলা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ে আক্রান্ত হওয়ার কারণে এটা হচ্ছে, আসলে বিষয়টা এটা পুরোপুরি মনে হয় না। প্রধান উপদেষ্টার রেফারেন্সও দেওয়া হয়েছে, উনি বলছেন যে এই জিনিসগুলোকে অতিরিক্ত তুলে ধরা হচ্ছে। যেমন আওয়ামী লীগ যদি আমরা দল হিসেবে চিন্তা করি, যে পতিত রাজনৈতিক ক্ষমতাসীন দল,
সেই দলের সমর্থকের মধ্যে একটা উল্লেখযোগ্য সংখ্যক সংখ্যালঘু আছে। স্বাভাবিকভাবেই তাদের 15 বছরের অত্যাচারের জন্য নানাভাবে আক্রান্ত হয়েছে, এর মধ্যে কিন্তু সংখ্যালঘুরাও ছিল। তো এই কারণে যদি কোনো কিছু ঘটে থাকে সেটা কিন্তু সংখ্যালঘুর উপরে চাপানো যায় না, এটা একটা পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্টটা হচ্ছে কি, আসলে গত 15 বছর ধরে বাংলাদেশ রাষ্ট্রটাকে আমাদের প্রতিবেশী, বৃহৎ প্রতিবেশী দেশটা নিয়ন্ত্রকের আসনে বসতে চেয়েছিল। আমরা সাবেক ভারতীয় সেনাপ্রধান শঙ্কর চৌধুরী, সম্ভবত ওনার নাম, ওনার রিটায়ারমেন্টের পরপর একটা ইন্টারভিউ উনি দিয়েছিলেন। সেটা বলছিলেন কি, বাংলাদেশকে ভারতের রাডার থেকে, দিল্লির রাডার থেকে কোনো সময় আমরা বিচ্যুত হতে দেব না। এবং পরবর্তী পর্যায়ে প্রায় 10-12 বছর ধরে কিন্তু যে বিভিন্ন কার্যক্রমে আমরা এটা দেখছি। আপনি ধরেন যদি পিলখানার হত্যাকাণ্ড বলেন, ট্রানজিটের নামে করিডোর, যেটাই আমরা বলি, এটাকে তারা বলে যে সংযোগের একটা বিষয় আর কি। এসব ক্ষেত্রে কিন্তু আমরা সেটাই দেখতে পাই। যে কোনো কারণে হোক, অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে সেই নিয়ন্ত্রক জায়গাটা কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক তৈরি করতে চাচ্ছে না। তারা মনে করে যে সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক তৈরি হবে, সেটা ভারত হোক, পাকিস্তান হোক, আমেরিকা হোক, অথবা অন্য কোনো রাষ্ট্র হোক। কিন্তু ভারতের যে চাওয়াটা, সেটা তারা কিন্তু এটা চাচ্ছে না। তারা চাচ্ছে একটা নিয়ন্ত্রক আসনে বসার জন্য। এই নিয়ন্ত্রক আসনে বসার জন্য বাংলাদেশের বেসামরিক আমলাতন্ত্র বলি, অথবা নিরাপত্তা কাঠামো, অথবা নিরাপত্তা আমলা, সকল জায়গায়, এমনকি ইন্টেলিজেন্স নেটওয়ার্কের মধ্যেও কিন্তু ভারত তাদের যে প্রভাব বলের লোকদেরকে বসানোর চেষ্টা করছে। এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার নীতিগতভাবে ওই জায়গাটাতে থাকছে না, এই জন্যই কিন্তু এই টানাপোড়েনটা হচ্ছে। এখানে যে বক্তব্যগুলো দেওয়া হয়েছে বা বিবিসির বক্তব্য যেটা আসছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করা, এইগুলো আসলে মূল বিষয় না। মূল বিষয়টা হচ্ছে ভারত বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চায়, আর অন্তর্বর্তীকালীন সরকার চায় না বাংলাদেশ কোনো রাষ্ট্রের দ্বারা নিয়ন্ত্রিত হবে, বরং একটা সমমর্যাদার, সমস্বার্থের ভিত্তিতে সম্পর্কই তারা প্রত্যাশা করে। ডক্টর সাইফুল্লাহ, মাসুমুন খলিলি বলছিলেন যে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টা, বিবিসির এই প্রতিবেদনে একটি বড় অংশ রয়েছে। সেখানে বিজেপির একজন পলিসি রিসার্চ সেলের একজন ব্যক্তি অনির্বাণ গাঙ্গুলি, ওনার একটা উদ্ধৃতি দেওয়া আছে। সেখানে উনি বলেছেন যে আজকের বাংলাদেশ গড়ে তোলার পেছনে সে দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানও যে ঘাম জড়িয়েছেন, দেশ বিনির্মাণে তাদেরও যে অবদান রয়েছে, সেটি ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এখানে দুটো প্রশ্ন। একটি প্রশ্ন হলো যে এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ নামে আমাদের এখানে যে সংগঠনটি রয়েছে, তারা এখন যতটুকু সক্রিয়, আগে কখনো গণতন্ত্র, ভোটাধিকার বিষয়ে কখনো কি সেই সক্রিয়তা আমরা লক্ষ্য করেছি? 2, ইন্ডিয়াতে যে সংখ্যালঘু নির্যাতন হয়, সেই প্রসঙ্গটি বিজেপি কি ভুলে গেছে? ইউরোপে একটা একাডেমিক কনফারেন্স ছিল, তো আমি ওখানে পার্টিসিপেন্ট ছিলাম। ইন্ডিয়ান 2টো বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক ছিলেন। তখন এই 7 সিস্টার্সে খুব ঝামেলা চলছিল। তখন আমি বলেছিলাম যে এই 7 সিস্টার্সে একটা প্রশ্ন করেছিলাম, একাডেমিক ডিসকাশন, নাথিং পলিটিক্যাল, নাথিং পার্সোনাল। এই একাডেমিক ডিসকাশনেও 2 জন অধ্যাপকের কেউই বলছেন আমরা এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না, এবং এটি সামরিকভাবে পুরো ভারতের চিত্র। তাদের ভিতরে কি হচ্ছে এটা নিয়ে তারা কথা বলবেন না, আশেপাশে কি হচ্ছে ওটা নিয়ে তারা খুব সরব থাকবেন, বাজার গরম করবেন, পত্রিকার পাতা লিখে ভরে ফেলবেন, গবেষণা করবেন, সব ওই বিষয়গুলো নিয়ে। মোদ্দা কথা হচ্ছে এই যে আমাদের বড় দাদা হিসেবে দাদার যে আগ্রাসী রূপ, এটা সবাই ভারতের সব সাধারণ নাগরিকরাও অধিকাংশই ধারণ করেন, 2-1 বাদ দিলে। এই বিষয়টি হচ্ছে কি, ভারত মনে করেন, ভারতের পলিটিক্যাল মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টিগুলো মনে করেন, ওই যে আমরা একবার শুনেছিলাম আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির আমলে, যেটা বাফার স্টেট, ইন্ডিয়া এটাকে সবসময় বাফার স্টেটই মনে করে। এটা একটা ইন্ডিপেন্ডেন্ট সভরেন স্টেট তারা কখনোই মনে করেন না। তারা মনে করেন এটা নিয়ে তাদের ইচ্ছা মতো করে খেলা যায়, এবং তারা খেলেছেন। এই সুবিধা আমরাই তৈরি করে দিয়েছি বিভিন্নভাবে, বিভিন্ন স্বার্থে। এই আপনি আইসিজের প্রতিবেদনের কথা বলছিলেন, ওখানেও একটা জায়গায় বলা আছে যে ওয়াশিংটন যখন হুমকি দিয়েছিল যে আমি একটা ক্রেডিবল ইলেকশন চাই, কিন্তু আগের সরকার তারা মনে করছে ওয়াশিংটন কারো কথা শোনার দরকার নাই, ওবায়দুল কাদেরের বাসায় দিল্লি ঠিক তো আমরা ঠিক, তারা ওই পলিসিতেই গেছেন। এবং এটাতে ভারতও বিশ্বাস করে যে আমরা ঠিক, বাংলাদেশ ঠিক। এখন খলিল ভাই যেটা বলছিলেন যে আমরা ঠিক, দিল্লি, ঢাকা ঠিক, এটা এখন হচ্ছে না। এটাই তাদের গোসার মূল কারণ। কারণ ইন্ডিয়া অ্যাজ এ স্টেট কখনোই চাইবে না বাংলাদেশে একটা সভরেন, ইন্ডিপেন্ডেন্ট, স্ট্রং স্টেট হোক। এটা বাংলাদেশে স্ট্রং হওয়া মানে তাদের স্বার্থহানি করবে, এটা রিসিপ্রোকেল। বাংলাদেশ দুর্বল থাকতে তাদের লাভ, বাংলাদেশ সবল হলে তাদের ক্ষতি, এটা তারা বিশ্বাস করেন এবং এইভাবেই তারা অ্যাক্ট করেন।
এবং এই যেসব কথাবার্তা বলবেন বিভিন্ন গাঙ্গুলিরা, এই কথার এই ধারাবাহিকতা এটাই। মাসুম খলিল, আরেকটা বিষয় উল্লেখ করা হচ্ছে এই প্রতিবেদনে, সেটি হলো যে হ্যাঁ, তারা স্বীকার করেছে যে হাসিনাকে আশ্রয় দেওয়াটা একটা অস্বস্তিকর অবস্থা দাঁড়িয়েছে এবং বাংলাদেশ ভারতের সম্পর্কের ক্ষেত্রে এটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এবং এই রিপোর্টে নানানভাবে উল্লেখ করা হয়েছে যে আসলে তাকে আশ্রয় দেওয়াটা কিভাবে দেওয়া হলো বা কেন দেওয়া হলো, এতে লাভ লোকসানের কিছু বিষয় এখানে উল্লেখ করা হয়। গণতন্ত্র হত্যাকারী হিসাবে বা গণহত্যার নির্দেশদাতা হিসাবে শেখ হাসিনাকে যদি এখন আনা চাওয়া হয় তাহলে কি দাঁড়াবে? ভারত দিবে না এবং তখন সম্পর্কে আরও একটা তলানিতে পৌঁছবে। এখন দিল্লি আসলে এটাকে মেনে নিয়ে যদি তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রাখতে চায় তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়াবে? শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকে আমার ধারণা দিল্লির এস্টাবলিশমেন্ট যারা আছে তারা একটা অ্যাসেট হিসেবে মনে করে। এবং আপনি দেখবেন শেখ হাসিনার গত 3 মাসের মধ্যে অনেকগুলো অডিও কল কিন্তু ফাঁস হয়ে গেছে এবং এর প্রত্যেকটাতে কিন্তু উস্কানি আছে। হয়তো কোনো সময় বলছে ছট করে ঢুকে যাব, কোনো সময় বলছে যে, যেমন সর্বশেষ একটা শুনলাম যেখানে বলা হয়েছে আমি সামরিক বাহিনীর সদস্যদেরকে বলে দেবো তারা অভিযান চালাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এদেরকে এই করবে ওই করবে। প্রত্যেকটা জিনিসের মধ্যে উস্কানি আছে। বাংলাদেশের সাথে একটা সমমর্যাদা বা একটা প্রতিবেশী রাষ্ট্র কোনোভাবেই যিনি বাংলাদেশে অস্থিরতা তৈরি করতে চান, একটা ফ্যাসাদ তৈরি করতে চান, এই ধরনের রাজনৈতিক ব্যক্তিকে আশ্রয় দিতে পারে না। আর আশ্রয় দেওয়ার পর এই সমস্ত কর্মকাণ্ড করতে দেওয়া যেতে পারে না। যেমন সর্বশেষ একটা ছোট ঘটনা বলি, যেটা এই বিবিসির রিপোর্টে বলা হয়েছে, চিটংয়ের হাজারি গলিতে একটা ঘটনার কথা বলা হয়েছে। সামরিক বাহিনীর কনভয়ের উপর কিছু লোক উস্কানিমূলকভাবে হামলা চালিয়েছে সামরিক বাহিনীর উপরে। যে ধরনের হামলার ঘটনা আমরা আগস্টের পরিবর্তনের পরে গোপালগঞ্জে দেখছিলাম। এরপরে কিন্তু সামরিক বাহিনী স্বাভাবিকভাবে রাষ্ট্রের নিরাপত্তার প্রশ্নটা, অখণ্ডতার প্রশ্ন, তারা কাউন্টার অভিযান চালিয়ে এটাকে দমন করেছে। তখন কিন্তু প্রশ্ন আসে নাই কেন সামরিক বাহিনী গোপালগঞ্জে তাদের উপর হামলার এটা করলো। কিন্তু এখন যখনই হাজারিগলির যে ঘটনাটা, আমার বাড়ি চিটং, আমি জানি চট্টগ্রামের পরিস্থিতিটা, তো ওখানে যখন সামরিক বাহিনীর কনভয়ের উপর হামলা চালানো হয়েছে, পাল্টা অভিযান সঙ্গতভাবেই চালানো হবে, মানে যারা দুষ্কৃতিকারী আছে তাদেরকে ধরার চেষ্টা করা হয়েছে। এটা হচ্ছে একটা আইনশৃঙ্খলার ব্যাপার, এটা সংখ্যালঘু সংখ্যাগুরুর ব্যাপার না। ওই জায়গাটাতে যদি ধরেন কোনো মুসলিম কোনো গ্রুপ যদি এটা করা হতো তাহলে কিন্তু একই ঘটনা ঘটতে পারতো। কিন্তু এখানে যে সূক্ষ্ম যে বিষয়টা সেটা হচ্ছে কি, চট্টগ্রাম কেন্দ্রিক একটা অস্থিরতা তৈরির মনে হয় একটা ষড়যন্ত্র চলছে। আমরা জানি চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের একমাত্র বন্দর এবং চট্টগ্রাম, যেমন আপনি একটা টেলিভিশনের একটা অনুষ্ঠান হয়তো আপনি টক শো দেখছেন কিনা, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপির একটা মুখপাত্র টেলিভিশন আছে যেটা রিপাবলিক টিভি। রিপাবলিক টিভিকে বলা হচ্ছে ভারতের উচিত হচ্ছে চট্টগ্রামকে দখল করা, এবং এই যে উস্কানিমূলক প্রচারটা অব্যাহতভাবে চালানো হচ্ছে টিভিটাতে। এবং এর সাথে যদি এর সাথে যদি আপনি ইস্কনের চট্টগ্রামের বিশাল সমাবেশ, সামরিক কনভয়ের উপর হামলা, তারপর আরও যেসব ঘটনাগুলো ঘটতেছে এগুলো যদি মিলান তাহলে তো একটা ষড়যন্ত্র আপনি পেতেই পারেন। আসলে ইস্কন সম্পর্কে হিন্দু সম্প্রদায়ের একটা ভুল ধারণা রয়েছে, তারা মনে করে তাদের একটি ধর্মীয় সংগঠন। আসলে তা না, ইস্কন হলো রয়ের সংগঠন। ইস্কন তো ধর্মীয় সংগঠন না, ইস্কনকে আসলে এক ধরনের আধা ইন্টেলিজেন্স অর্গানাইজেশন এটা। কারণ ইস্কনের প্রধান হওয়ার জন্য, ইস্কন সদস্য হওয়ার জন্য হিন্দু হওয়া লাগে না। যেমন অনেক ইহুদি আছেন, খ্রিস্টান আছেন, তারা ইস্কনের সদস্য। ফলে ইস্কন, এমনকি ইস্কনের ব্যাপারে হিন্দু সম্প্রদায়ের একটা বড় অভিযোগ হচ্ছে তাদের ট্রেডিশনাল, শত বছর ট্রেডিশনাল মন্দিরগুলো তারা দখল করে ইস্কনের বানাইছে। যেমন জগন্নাথের আমরা কথা শুনতাম আর কি, রথযাত্রার কথা, সেটা এখন ইস্কন রথযাত্রা হয়ে যাচ্ছে। এভাবে হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো দখলের জন্য তাদের কিন্তু এ ধরনের অভিযোগ আছে। ফলে ইস্কনের ব্যাপারটা আলাদা, এটার ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করতে চাই না। তবে একটা বিষয়ে সতর্ক থাকা দরকার, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা, এটা কিন্তু আমাদের 1 নম্বর এজেন্ডা। এই জায়গায় কেউ কিন্তু আপোষ করতে পারে না। প্রিয় দর্শক, আমরা আবারও বিরতি নিচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি? দেখবেন
প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। ডক্টর সাইফুল্লাহ, বিবিসির ওই প্রতিবেদনে কিন্তু একটা উল্লেখ করা হয়েছে এবং সম্ভবত সত্য বলা হয়েছে যে ঢাকার পরিবর্তনে বা পালাবদলে দিল্লি চূড়ান্ত পর্যায়ে হতাশ, এবং তারা ফ্রাস্ট্রেশন শব্দটাও ব্যবহার করেছে। তারা মনে করেছে যে এখন যে অবস্থা হয়েছে সেটি তাদের জন্য মোটেই অনুকূল নয়, এবং তারা কিন্তু মনে করেছিল শ্রীলঙ্কার মতো এই সরকার তাদের মুখাপেক্ষী হবে, অর্থনৈতিক সহযোগিতা চাইবে, কিন্তু সেটা না চাওয়াতে তাদের যে কর্তৃত্বপরায়ণ মনোভাব সেটা ক্ষুণ্ণ হয়েছে। প্রত্যাশা এবং প্রাপ্তির মিল না করলে আমরা হতাশ হই। আর এটা তো রাষ্ট্র এবং তার স্বার্থের ব্যাপার। বাংলাদেশে ভারতের বড় অর্থনৈতিক স্বার্থ আছে, তো এটি শুধু রাষ্ট্রের না, রাষ্ট্রের ব্যবসায়ী এবং অন্যান্য সম্প্রদায় যারা যুক্ত আছেন তাদেরও হতাশার কারণ। আমরা জানি এবং পত্রপত্রিকায় দেখেছি, ভারতের মিডিয়াতেও আমরা দেখি যে তাদের ব্যবসায়ীরা হতাশ, তাদের চিকিৎসা কর্মীরা হতাশ, তাদের পর্যটন ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটি আসলে যখন ব্যবসায়ী মহল হতাশ হবেন, এটার চাপ রাজনৈতিক নেতৃত্বের উপর পড়বে এবং তারাও হতাশা প্রকাশ করবেন। এটা একটা লজিক্যাল সিকোয়েন্স। সুতরাং এটিতে একটা জিনিস প্রকাশ করে যে ভারতের অর্থনীতি আমাদের বাংলাদেশিরা আমরা অজান্তে অনেক বেশি অবদান রাখি। এটা এবার আমরা নিশ্চিত হয়েছি, আমরা এতদিন বুঝতে পারিনি। একটি স্বাধীন দেশ হিসাবে, একটা সচেতন জনগোষ্ঠী হিসাবে আমি আশা করব এই যে একটা শক্তি আমরা অর্জন করেছি, যে আমরা তাদের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে পারি বা প্রভাবিত করতে পারি, এর যদি আমরা সঠিকভাবে পরিচালিত করতে পারি তো দাদাদের প্রভাব খানিকটা আমরা নিউট্রালাইজ করতে পারবো বলে আমি মনে করি। এবং এই বিষয়ে সামগ্রিক জনগোষ্ঠীকে বা বাংলাদেশের নাগরিকদের আরও সচেতন মনোভাব এবং তাদের আচরণ আমরা প্রত্যাশা করব। মাসুম খলিল, আপনি নিশ্চয়ই বিবিসির প্রতিবেদনটি দেখেছেন, আপনি লক্ষ্য করেছেন সেই প্রতিবেদনে কোনো উল্লেখ নেই যে শেখ হাসিনা আসলে পতনটা কেন ঘটল। খালি হতাশার কথাটা বলা হয়েছে। হতাশা কেন, এটার যদি আমরা কারণ অনুসন্ধান করতে চাই তাহলে তার আগের 15 বছর বাংলাদেশে কী ধরনের কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই সরকারের উপর প্রতিবেশীদের কতটা নিয়ন্ত্রণ ছিল, কিংবা সরকারকে টিকিয়ে রাখার জন্য তারা কি তাদের করেছে, কত রোল প্লে করেছে, এই বিষয়গুলো হয়তো গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু এর কোনোটাই এখানে উল্লেখ করা হয়নি। আপনি রাইটলি হয়তো এই প্রতিবেদনটা যদি পুরাটা পড়েন মনে হবে যে এটাকে একটা দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে, সেটা হচ্ছে এখানে ভারতের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে। কিন্তু এটা যে একটা সমমর্যাদাশীল দুইটা রাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে একটা ভারতের একটা রোলের কারণে এটা হয়েছে, এটা কিন্তু দেখা হচ্ছে না এখনও পর্যন্ত। ভারত যেমন বাংলাদেশের এমন কোনো রোল নেই ভারতের কোনো ক্ষতি করা। তো যেহেতু ভারতের ক্ষতি করার রোল নেই, কিন্তু বাংলাদেশ চাচ্ছে নিজের পায়ে দাঁড়ানোর জন্য, নিজের রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য এবং অন্য দেশের সাথে সমমর্যাদার সম্পর্ক রক্ষা করার জন্য। এখানে তো ভারতের স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার কারণ নেই, কিন্তু তারা যেহেতু বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চায় এই জন্য বিষয়টাকে এভাবে দেখা হচ্ছে, এভাবে নিয়ে যাওয়া হচ্ছে। ডক্টর সাইফুল্লাহ, একটা ছোট্ট ঘটনাকে খুব ফুলিয়ে ফেপিয়ে মিডিয়া প্রকাশ করা হয়েছে, সোশ্যাল মিডিয়াতে আনা হয়েছে। সেটি হলো পাকিস্তান থেকে একটি পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে এসছে এবং সেখানে মাল খালাস হয়েছে। এটা নিয়ে আপনি নিশ্চয়ই এই খবরটি দেখেছেন। দেখেছি। দেখুন, হঠাৎ করে এত তুলপার হওয়ার ঘটনাকে, এটা তুলপারের মতো কোনো ঘটনা নয়। সোশ্যাল মিডিয়ার তোপর হলে আমি কিছুই মনে করতাম না, কিন্তু যখন মেইন স্ট্রিম মিডিয়া এটাকে নিয়ে নিউজ করেছে আমি হতাশ হয়েছি একজন পাঠক হিসাবে, যেটার আমার কাছে কোনো নিউজ ভ্যালু নাই, যে এটা কোনো নিউজ হওয়ার মতো বিষয় না। বন্দরে জাহাজ আসবে, এটা তো অবাক হওয়ার কি আছে? একটা ছাত্র স্কুলে যাবে, অবাক হওয়ার কি আছে? ছাত্র স্কুলে না গেলে এটা নিউজ, যে ছাত্র কোনো কারণে স্কুলে যায়নি সেটা নিউজ হতে পারে। ছাত্র স্কুলে গেছে এটা কেন নিউজ? এটা বন্দরে একটা জাহাজ আসছে এটা কেন নিউজ? এটা আসলে যারা নিউজ করতে চান ওইভাবে, যেমন এটার সঙ্গে 10টা অস্ত্র মামলার যোগসূত্র খুঁজতে যান, যাদের আসলে নিউজ করার বিষয় খুঁজে পান না, তারা অবশ্যই এটিকে বড় করে ফুলিয়ে ফাঁপিয়ে 10টা অস্ত্রের ঘটনার সঙ্গে মিলিয়ে এটাকে চিত্তাকর্ষক করতে চেয়েছেন বা চাইবেন এবং স্বাভাবিকভাবে হতাশ হয়েছেন এবং হবেন, কারণ এটি আমার কাছে কোনো নিউজ ভ্যালু নাই। মাসুম খলিল, আসলে এমন প্রশ্ন করা হয়েছে যে কেন সরাসরি জাহাজ সেবা চালু হলো, এই প্রশ্ন কোনো কোনো নিউজে করা হয়েছে এবং ব্যবসায়ীর ব্যাখ্যাও দিয়েছে
আপনি নিশ্চয়ই ফলো করেছেন, একটু বলবেন আমাদের। আসলে বিষয়টা হচ্ছে কি, গত 15 বছরে পাকিস্তানের সাথে কোনো বাণিজ্যিক সম্পর্ক, নৌ পরিবহন সরাসরি সম্পর্ক যাতে না থাকে এটার জন্য সব ধরনের চেষ্টা করা হয়েছে এবং কার্যত এটা ছিল। এবং আমি একটু যোগ করতে চাই, আপনি জানেন যে পাকিস্তানের সাথে বাংলাদেশের বিমান চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং কার ইশারায় বন্ধ করা হয়েছিল আমরা সেটাও জানি। তো এখন যে সমস্যাটা সেটা হচ্ছে কি, বাংলাদেশ যাতে ভারতের পেঁয়াজ, ভারতের আদা, ভারতের রসুন, তারপরে ভারতের চাল এগুলোর উপর নির্ভরশীল থেকে যায়, এবং যদি ভারত এগুলো সাপ্লাই বন্ধ করে দেয় বাংলাদেশের বাজারে যাতে একটা কৃত্রিম সংকট তৈরি হয়, এরকম কেউ প্রত্যাশা করছিলেন। কিন্তু বাংলাদেশ এই সংকটকে মোকাবেলা করার জন্য যখন বিকল্প বাজারের দিকে যাচ্ছে, এই কারণে হতাশাটা তৈরি হওয়া। না হলে পাকিস্তানের কার্গো শিপের মধ্যে যে ভাই যে ডক্টর সাইফুল সাহেব যেটা বলছিলেন, এখানে অস্ত্র যে ছিল না, এটাকে যারা এটা নিয়ে প্রপাগান্ডা করতে তারা জানতো না। তারা জানতো এখানে পেঁয়াজ আসছে, এখানে চাল আসছে, এখানে হয়তো রসুন আদা এগুলি আসছে, বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় যেসব ডাল টাল এগুলি অলরেডি মিডিয়াতে চলে আসে যে কি জিনিস জানতো। রয়েছে কিন্তু সেখানে। এরপরও তাদের হতাশার কারণটা হচ্ছে কেন এসব নিত্য প্রয়োজনীয় জিনিস ভারতের কাছ থেকে না নিয়ে অন্য কোনো দেশের কাছ থেকে নেবে, কেন এটা পাকিস্তান থেকে নেবে, কেন তুরস্ক থেকে নেবে, কেন চায়না থেকে নেবে। এটা একটা হতাশার বহিঃপ্রকাশ, এটাকে খুব বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। তবে আমার মনে হয় ভারতের যারা নীতি প্রণেতা আছে তাদেরকে গ্রামার অনুসরণ করা দরকার। বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্কের বিপক্ষে এখানে কেউ কোনো কিছু বলে নাই। ভারত থেকে পণ্য আমদানি করা, সেটা আপনার নিত্য প্রয়োজনীয় পণ্য হোক অথবা কাপড় সুতা হোক, কেউ কিন্তু বিরোধিতা করতেছে না। মার্কেট মেকানিজমে এখানে রোল প্লে করবে। কিন্তু তারা কেন এটাকে একটা উত্তেজনাকর একটা অবস্থার দিকে নিয়ে যেতে চাচ্ছে? এই নিয়ে যেতে চাওয়ার যে মানসিকতা, এটাই কিন্তু দুদেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে। আসলে ঢাকা ইসলামাবাদ সম্পর্ক একদম তলানিতে পৌঁছে গিয়েছিল, এবং ঢাকা ইসলামাবাদের সম্পর্ক দিল্লি নিয়ন্ত্রণ করতে আমরা জানি। এর জন্য খুব বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। সম্ভবত সেই জায়গাটা এখন নেই, যেটা আপনার শুরুতে আপনার বক্তব্যে বলেছিলেন। সেই কারণেই সম্ভবত তাদের এই উষ্মা বা হতাশা অথবা বিষণ্ণতা, যেটাই বলেন। এটাই আসলে হতাশার মূল কারণ। তারা বাংলাদেশের পররাষ্ট্র নীতিকে, বাংলাদেশের বাণিজ্য নীতিকে, বাংলাদেশের কূটনৈতিক নীতিকে তারা নিয়ন্ত্রণ করতে চায়। আসলে এই নিয়ন্ত্রণের মধ্যে তো বাংলাদেশ থাকতে পারে না। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এটা তো কোনো অঙ্গরাজ্য না ভারতের। এই যে দেখার যে পার্থক্যটা, এটাই হচ্ছে মূল সমস্যা। দিল্লিকে বাংলাদেশকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে হবে। তাদের নিয়ন্ত্রক কোনো ভূখণ্ড হিসেবে যদি দেখে তাহলে তো তারা হতাশ হবে। এই হতাশার সুরটা কিন্তু এই রিপোর্টও দেখা যাচ্ছে। 15 বছরটা অভ্যাস হয়ে গিয়েছিল, এত তাড়াতাড়ি পরিবর্তন হবে? এটা হতে হবে, কারণ দুটি স্বাধীন দেশ পাশাপাশি যখন থাকে তখন কিন্তু সম্মান জানাতে হয়। তা না হলে বাংলাদেশ যদি ক্ষতিগ্রস্ত হয়, বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন হলে ভারতের সার্বভৌমত্ব, ভারতের অখণ্ডত্বকে টিকে থাকবে? নিশ্চয় হবে না। কারণ একটা জায়গা যদি আগুন ধরে যায় তাহলে শুধু ওই ঘরটাকে ক্ষতিগ্রস্ত করে না, তার আশপাশেও কিন্তু একটা ঝুঁকি তৈরি হয়ে যায়। ডক্টর ইউনূস কিন্তু 8 তারিখের আগে এই বিষয়ে উল্লেখ করেছিলেন, আমার নিশ্চয় মনে আছে। আমার মনে হয় এই বিষয়গুলো দিল্লির নীতি নির্ধারকদের ভাবা দরকার। সহাবস্থান, শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিবেশী কোনোদিন পাল্টানো যায় না। এই যে বাস্তবতা, এটাকে কিন্তু স্বীকার করতে হবে ভারতের নীতি প্রণেতাদেরকে। কোনো প্রতিবেশীর সঙ্গে ভারতের ভালো সম্পর্ক নয় কেন? তাদের দৃষ্টিভঙ্গির কারণে। তারা যদি অখণ্ড ভারতের স্বপ্ন দেখতে চায়, সেই শ্রীলঙ্কা, আফগানিস্তান থেকে শুরু করে বার্মা, বাংলাদেশ পর্যন্ত একটা দেশের অংশ হবে, এটা যদি ভাবে তাহলে তো শান্তি আসবে না। কিন্তু আপনি যদি বাস্তবতাটাকে মেনে নেন, স্বাধীনতা সার্বভৌমত্ব পাশাপাশি শান্তিপূর্ণভাবে থাকবে, যেটা আমরা গুজরাল ডক্ট্রিনের মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম, তাহলে অশান্তির কোনো কারণ নেই। কিন্তু যদি আপনি দৃষ্টিভঙ্গিটা এমন রাখেন সবটাই আমার অংশ হতে হবে, তাহলে তো শান্তি থাকবে না। ডক্টর এ.কে.এম. সাইফুল্লাহ এবং জনাব মাসুমুর রহমান খলিলি, আপনারা আমাদের দীর্ঘ সময় দিয়েছেন, আপনাদের আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।